রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল, আইন সংশোধনের প্রস্তাব উঠছে আজ। কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে, তারেক রহমান। উপদেষ্টাদের বক্তব্য সন্দেহ ছড়াচ্ছে মির্জা ফখরুল। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার বিষয়ে যাচাইয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত, সড়কে কর্মসূচি 7 দিনের জন্য স্থগিত। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 7 সাবেক পুলিশ কর্মকর্তা ও একজন সাবেক সেনা কর্মকর্তাকে হাজির করা হবে। তারা ইতিমধ্যে অন্য মামলায় গ্রেফতার আছেন। যাদেরকে হাজির করা হবে তারা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুর ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান, গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল হক ও ডিবি ঢাকা উত্তরের পরিদর্শক আরাফাত হোসেন। ট্রাইব্যুনালে হাজির করে তাদেরকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হবে। গত 27 অক্টোবর ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আইনশৃঙ্খলা বাহিনীর 17 জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কেউ নির্বাচিত হয়ে যেন আগের সরকারের রূপে ফিরে আসতে না পারে, সেজন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। রাজনৈতিক দলের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কাছে সুপারিশের কথা প্রস্তাবনায় আছে বলেও জানান আইন উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। অন্তর্বর্তী সরকারের 100 দিনে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন। যা শুরুতেই আইন উপদেষ্টা বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনের সময় তাদের বিরুদ্ধে দায়েরকৃত প্রায় সকল মামলা প্রত্যাহার করা হয়েছে। সাইবার সিকিউরিটি আইন বাতিলের সাথে সাথে এই আইনে করা হয়রানিমূলক সব মামলা রহিত হয়ে যাবে। তবে হ্যাকিং রোধে সাইবার সুরক্ষা নামে আইন করা হবে বলেও জানান তিনি। বলেন, উচ্চ আদালতে বিচারপতি সহ সারা দেশে প্রায় 4300 আইন কর্মকর্তা এই 3 মাসে নিয়োগ দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে আপনারা জানেন বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো। তো এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি। এই আইনটা আই বিলিভ সম্ভবত সপ্তাহ 2 মধ্যে আমরা করে ফেলতে পারবো। পিপিজিপি ওনারা যে নিয়োগ হন, ওনারা যেন একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগ হন, এটার লক্ষ্যে আমরা একটা আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি। চেষ্টা করব এই আইনটা যেন আমরা এই বছরের মধ্যে করে যেতে পারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, যা সংশোধনীতে আইনের পাশাপাশি দেশি বিদেশি আইন বিশেষজ্ঞ নিয়োগ দেবার বিষয়ও চূড়ান্ত হয়েছে বলে জানান উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল, আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম, আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয়, একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয়। আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে। উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে এটা আগামী ধরেন সম্ভবত বৃহস্পতিবারের মধ্যেই এটা আইনে পরিণত হবে। আদালত যদি মনে করে তাহলে রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আপনার রয়েছে, অনুমোদন রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারপর আপনার ধরেন আমাদের ওই পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে, নির্বাচন কমিশন আছে। এটা জাস্ট এগুলির কথা আমি আইনে উল্লেখ করা নাই, কিন্তু যদি মনে করে তাহলে করতে পারে। এ সময় তার কাছে প্রশ্ন ছিল এখনো হয়রানিমূলক মামলা দায়ের ও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করা নিয়ে। আপনি আন্দোলন করবেন, আন্দোলনের তো নর্মস থাকা দরকার, কিছুটা নর্মস থাকা দরকার। আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না। আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। সবার মধ্যে যখন এই ধরনের বোধ জাগ্রত হবে যে আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব, খুব ভালোভাবেই হব। আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে নাকি থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা কিছু মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। নির্বাচন নিয়ে সরকারের চিন্তাভাবনা কি, এ বিষয়েও জানতে চান সাংবাদিকরা।
আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। নিজের কাজ সঠিকভাবে করতে চান বলেও জানান আসিফ নজরুল। 10-এর মধ্যে আমি খুব বেশি হলে 4 দিব নিজেকে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সে প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। সরকার রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়নি। তিনি বলেন, এরই মধ্যে বিএনপি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সরকার দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করতে পারে না বলেও জানান তিনি। তাহলে আওয়ামী লীগের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ডক্টর ইউনূসের কোনো আপত্তি আছে কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে অগ্রাধিকার দেয়া বা না দেওয়ার বিষয়ে তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি নন। তিনি বলেন, তিনি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছেন। সাক্ষাৎকারে খেলাপি ঋণসহ নানা সমস্যায় জর্জরিত আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের নেওয়া নানা উদ্যোগ ও সেগুলোর সফলতার কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। এ সময় বিচারের জন্য দেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে দ্য হিন্দুকে তিনি জানান। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে এমন শঙ্কা প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। বলেছেন, রাজনৈতিক অধিকার নিশ্চিত না হলে কোনো সংস্কারই কাজে লাগবে না। মঙ্গলবার দলের ঢাকা বিভাগীয় এক কর্মশালায় এসব বলেন তারেক রহমান। কায়কোবাদ মাহমুদকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের নানান প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। ভবিষ্যতে 31 দফার আলোকে রাষ্ট্র পরিচালনা করা হবে মন্তব্য করে তিনি বলেন, প্রয়োজনে যে কোনো সংশোধনীও আমলে নেওয়া হবে। সংস্কারে বিএনপির দেওয়া প্রস্তাব প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে কর্মীদের পরামর্শ দেন তিনি। আমরা যদি জনগণের চাওয়া অনুযায়ী চলতে পারি, ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে এবং এটা সবকিছু নির্ভর করছে আপনারা আজকে যারা উপস্থিত আছেন আপনাদের উপরে নির্ভর করছে আপনাদের নেতৃত্বে যারা এই দলের রাজনীতি করছে তাদের সকলের উপর। সকল পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য উল্লেখ করে তারেক রহমান বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠিত হলেই তা কেবল সম্ভব। ভোট প্রদানের অধিকার, যার জন্য আমাদের হাজারো সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আপনারা লক্ষ লক্ষ নেতাকর্মী, আমাদের 60 লক্ষের মতো নেতাকর্মী মিথ্যে মামলার শিকার যারা হয়েছেন। আমরা যে কারণে যুদ্ধ করছি এই দেশের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কাজে আমাদেরকে যে কোনো মূল্যে এই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণকে সচেতন করার মাধ্যমে। প্রায় আমরা একটি কথা বলছি, ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকায় বিভিন্ন খবর টবর থেকে নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। রাষ্ট্র সংস্কার ইস্যুতে তারেক রহমান বলেন, জনগণের অধিকার নিশ্চিত না হলে কোনো সংস্কারই সফল হবে না। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি যদি না হয়, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার, তাহলে যেই সংস্কারই করি, যাই করি আমরা, কোনোটিই কাজে লাগবে না। অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। সেটা যেই হোক, সরকার হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে। জবাবদিহি না থাকায় বিগত সরকারের আমলে ডামি নির্বাচন, মধ্যরাতের নির্বাচন ও অর্থ পাচার হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। উপদেষ্টাদের বিভ্রান্তিমূলক বক্তব্যের কারণে অন্তর্বর্তী সরকারের উপর মানুষের সন্দেহ তৈরি হতে শুরু করেছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচন না হলে রাজনৈতিক সংকট বাড়বে বলেও মনে করেন তিনি। আর ডক্টর মঈন খান মনে করেন, সম্পূর্ণ সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার যুক্তি সঠিক নয়। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তাই দ্রুত নির্বাচন না হলে সংকট বাড়বে। এদের কারণে কিন্তু আপনার রাজনৈতিক অভিজ্ঞতা নেই। সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন, কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস একটাকে করুন, সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে
প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে, যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপর মানুষ আসতে শুরু করেছে। কথাগুলো আমরা বলছি। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া উচিত সরকারের। আমি আজকে যে সংস্কারটি করছি, এমন হতে পারে আগামীকাল কিন্তু সেটাকে আবার পুনরায় সংস্কার করতে হবে, কারণ সংস্কার কোনোদিন কোনো জায়গায় থেমে থাকে। কাজে এটা এমন কোনো বিষয় নয় যে আমি সংস্কারগুলো করব, তারপরে আমার সংস্কার শেষ হয়ে যাবে, তারপরে আমি নির্বাচন করব, তারপরে জনগণের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেব। এটা কখনো, এই যুক্তি কখনো টিকতে পারে না। বক্তারা বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র ফেরাতে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে ইতিহাসে তারা গণশত্রু হিসেবে চিহ্নিত হবে, আর গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। মঙ্গলবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পোস্টে এমন মত প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কেবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে ইতিহাস তাদের গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। হাসনাত বলেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি তাদের। সার্জিস আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে বলেও তিনি উল্লেখ করেন। ভারতের আদানি পাওয়ারের সঙ্গে করা সব চুক্তি পুনর্মূল্যায়নে উচ্চ ক্ষমতা সম্পন্ন অনুসন্ধান কমিটি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের নিয়ে করা এই কমিটিকে 2 মাসের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। এই চুক্তির বৈধতা নিয়ে করা রিট ও সম্পূরক আবেদনের উপর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। পরবর্তী শুনানির জন্য আগামী বছরের 25 ফেব্রুয়ারি দিন রেখেছেন আদালত। হাইকোর্ট আদানির সঙ্গে চুক্তি করার আগে দর কষাকষি করে থাকলে সে সংক্রান্ত কাগজ ও তথ্যাদি 30 দিনের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে দাখিলে নির্দেশ দেন। এছাড়া চুক্তি সম্পাদনে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না 3 মাসের মধ্যে তা আদালতে অবহিত করতে হবে। সম্পূরক আবেদনে এই রিটের আইনজীবী এম আব্দুল কাইয়ুম বলেন, নেপাল ও ভারতের অন্য কোম্পানি থেকে আদানির চেয়ে অনেক কম মূল্যে বিদ্যুৎ আমদানি করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের 3 বিচারপতি পদত্যাগ করেছেন। পদত্যাগ করা 3 জন হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হক। মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই 3 বিচারপতি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি এই 3 জনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কিনা তা যাচাইয়ে আগামী 7 দিনের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যাতে সমর্থন জানিয়ে আপাতত কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। আগামী 7 দিনে রাজপথে কোনো কর্মসূচি না দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। ট্রেনে অনাকাঙ্ক্ষিত হামলায় শিশুসহ যাত্রী আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন শিক্ষার্থীরা। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। স্লোগানে স্লোগানে মুখর সরকারি তিতুমির কলেজ ক্যাম্পাস। কলেজটিকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সকাল থেকে কলেজ ফটকে অবস্থান নিয়ে ক্লোজ ডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে কলেজের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, ঢাকা উত্তরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। একটি কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় দাবির যৌক্তিকতা যাচাই করার আহ্বান তাদের। ইতিবাচক সিদ্ধান্ত না পেলে দেওয়া হবে কঠোর কর্মসূচি। আমাদের যে দাবিটা, এটা যৌক্তিক দাবি। একটা ভার্সিটি হওয়ার জন্য তিতুমির যে ঢাকা বিশ্ববিদ্যালয় 7টা কলেজ থেকে তিতুমির কলেজ সবচেয়ে গ্রহণযোগ্য। ঢাকা উত্তরে কোনো ইউনিভার্সিটি নাই। আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটির পরে এদিকে ময়মনসিংহ পর্যন্ত আর কোনো স্বতন্ত্র
জেনারেলিস্ট ইউনিভার্সিটি নাই। বিশ্ববিদ্যালয়ের মতো সবকিছুই আছে, জাস্ট আমাদের বিশ্ববিদ্যালয়ের ট্যাগটা নেই। আমরা সচিবালয়ে খেলাও করব, আমরা সচিবালয়ে গিয়ে সরাসরি সচিবালয়ে গিয়ে কথা বলবো, আমরা উপদেষ্টার সঙ্গে মিটিং করতে চাই। যদি তারা আমাদের কোনো পজিটিভ রেজাল্ট না দেয়, আমরা তো যৌক্তিক আন্দোলনে নেমেছি, আমরা তো জানি যুক্তিগুলো কী কী। সেই যুক্তির তাগিদে আমাদেরকে বিশ্ববিদ্যালয় আনয়নের জন্য যতদূর সম্ভব করা যায় আমরা করব। এদিকে মঙ্গলবার বিকেলে সচিবালয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে খুশি তারা। এ সময় রাজপথে কোনো কর্মসূচি না দেওয়ারও কথা জানান তারা। এই প্রেস মিটিং এর পর থেকে তিতুমির ঐক্য এবং তিতুমির কলেজের পক্ষ থেকে কোনো কর্মসূচি রাস্তায় থাকছে না। আগামী রিপোর্টের আগ পর্যন্ত আমরা রাস্তায় অবস্থান নেব না, তবে ক্যাম্পাসে অবস্থান নেব। আমাদের কর্মসূচি, আমাদের কাউন্সিলিং এবং সাধারণ ছাত্রছাত্রীদের সচেতনতামূলক কাজ আমাদের অব্যাহত থাকবে। সোমবার আন্দোলন চলাকালে ট্রেনে অনাকাঙ্ক্ষিত হামলায় শিশুসহ যাত্রীদের আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে শিক্ষার্থীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের কোনো ব্যাংক বন্ধ করার ইচ্ছে সরকারের নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সামনে অনেক চ্যালেঞ্জ আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আর্থিক খাত সংস্কারে সাময়িক নয়, স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে। মূল্যস্ফীতি কমাতে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ আদালতকে কার্যকর করার কথাবার্তা চলছে বলেও জানান সালেউদ্দিন আহমেদ। রোকনউদ্দিনের আরেকটি রিপোর্ট। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দেশের বেশ কয়েকটি ব্যাংক, এমনকি এসব ব্যাংক থেকে জমা রাখা অর্থও তুলতে পারেননি অনেক গ্রাহক। তাই কোনো ব্যাংক বন্ধ হবে কিনা তা নিয়েই অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল সংবাদ সম্মেলনে। সবগুলো চেষ্টা করছেন, কিছু কিছু ব্যাংক আছে একেবারে কত মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমাদের থেকে আসলে কোনো ব্যাংক কিন্তু বন্ধ করে দেওয়া, কোনো আর্থিক খাত এসব ব্যাংক এখানে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের প্রুডেন্সিয়াল নর্ম আর ম্যানেজমেন্ট নর্ম পরিপালন করে না। আসছে বাজেটে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হলেও সরকারি কর্মচারীদের বেতন ভাতা আটকানো হবে না বলে জানান অর্থ উপদেষ্টা। বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় কোনো প্রকল্প আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তারা বেশি কাজ অনেক বাকি আছে, এটা আমাদের কতগুলোকে মায়ের সে দিয়েছে, এবং তার মধ্যে কয়েকটা আমি বললাম, ট্যাক্স পলিসি আলাদা করা, রেশনালাইজ করা, ব্যাংকগুলো রিঅর্গানাইজ করা, ব্যাংকে এগুলো যেগুলো খারাপ আছে সেগুলো কীভাবে আমরা উদ্ধার করবো, তারপরে লিকুইডিটি সাপোর্ট দিয়ে কতগুলো লোকের যে সেগুলো বিশ্বাসটা আছে ব্যাংক। নিয়ম না মানা আর্থিক খাতের বড় সমস্যা উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, খেলাপি ঋণ আদায় ও মূল্যস্ফীতি কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও বলি একটু ধৈর্য ধরেন, কিন্তু সাধারণ মানুষের জন্য ধৈর্য ধারণ করা একটু ডিফিকাল্ট। 1000 টাকা নিয়ে যাবেন, ওখানে যদি দেখেন যে ছোট্ট একটা সে ব্যাগের মধ্যে কতটা বাজার, সব কিছু করতে পারেন না। এটা তো ফ্যামিলি কত আপনার সে করে, তাই না? সেটা আমিও টের পাই, সবাই আপনার টের পান। চেষ্টা করছি অর্থ ঋণ আদালতটাকে আরো দ্রুত আরো অ্যাক্টিভেট করা। ওয়ার্ল্ড ব্যাংক, IMF সহ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আরও সহায়তা পাবার আশ্বাস মিলেছে বলেও জানান সালেহ উদ্দিন আহমেদ। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। শেষবারের মতো প্রিয় মোহামেডান ক্লাবে গেলেন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ জাকারিয়া পিন্টু। মোহামেডান ক্লাব আঙ্গিনায় তৃতীয় ও ফুটবল ফেডারেশনের চত্বরে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনারও দেখানো হয় পিন্টুর প্রতি। জোহর নামাজ শেষে প্রেস ক্লাব অনুষ্ঠিত হয় পঞ্চম জানাজা। তাকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন স্তরের শুভানুধ্যায়ীরা। কুশল ইয়াসিরের রিপোর্ট। চিরচেনা মোহামেডান স্পোর্টিং ক্লাবে আসেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। 5 দশক ধরে এই ক্লাবে আসতেন কখনো খেলোয়াড়, আবার কখনো সংগঠক হিসেবে। পিন্টু ও তার সতীর্থদের পদচারণায় মুখরিত থাকত ক্লাব প্রাঙ্গণ। কিন্তু মঙ্গলবার সকালেও পিন্টু আসলেন নিথর প্রাণ। পুরো ক্লাব জুড়ে শোকের ছায়া। এখানেই জানাজার নামাজে অংশ নেন ক্লাব সংশ্লিষ্টরা। ক্লাবের প্রতি তার নিবেদন চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে জানান তারা। পিন্টু ভাই এই ক্লাবে শুধু খেলেনি, এই ক্লাবের বিভিন্ন সময়ে ক্লাবের উন্নয়নের জন্য নেতৃত্ব দিয়েছেন। সকল সময় পিন্টু ভাই আমার সাথে ছিলেন। এই ক্লাবের উন্নয়নে তার ধারণা ছিল।
সকল সময় একটা কথাই চিন্তা করতেন কিভাবে এই ক্লাবকে আরও সকল সময় যেভাবে তারা তাদের সময় এই ক্লাবকে গৌরব অর্জন করেছেন সেভাবে করতে পারেন। ক্লাবের একটি ভালো হলে খুবই আনন্দিত হতেন, এই বয়সেও উনি মাঠে নাচানাচি শুরু করে দিতেন। ক্লাবের খারাপ সময় অনেক দুঃখ প্রকাশ করতেন। আমরা মনে করি জাকারিয়া পিন্টু একটা ব্যক্তি নয়, নিজেই একটা প্রতিষ্ঠান। জাকারিয়া পিন্টু অত্যন্ত আদর্শ খেলোয়াড় ছিলেন, অত্যন্ত পরেজগার ছিলেন। রমজান মাসে রোজা রেখে তিনি ফুটবল খেলতেন। তার সাথে আমি পাকিস্তান জাতীয় দলের হয়ে ইরান এবং তুরস্কে কয়েকবার গিয়েছি। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী, চীনের দেওয়ালের মতো ছিল তার ভূমিকা। অনেকবার এই ক্লাবকে লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন এবং খেলা ছাড়ার পরও তিনি ক্রীড়াঙ্গনের সাথে জড়িত ছিলেন। পরে মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রাঙ্গণে জানাজায় যোগ দেন সংগঠনের সভাপতি তাবিত আওয়াল সহ ফেডারেশন কর্তারা। জাকারিয়া পিন্টু বাংলাদেশের ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবেন বলে জানিয়েছেন বাফুফে প্রধান। ফুটবলটাকে তৈরি করে দিয়েছে বাংলাদেশে এবং দেশকে স্বাধীন করে দিয়েছে। ওনারা সবসময় আমাদের অভিভাবক। অ্যান্ড উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে পঞ্চম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ সাংবাদিক নেতারা। বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে জাকারিয়া পিন্টুকে দাফন করা হয়। এর আগে সোমবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। চলতি বছরের 10 মাসে শারীরিক নির্যাতন, সহিংসতা, ধর্ষণ, অপহরণ ও নিখোঁজের পর হত্যাসহ বিভিন্ন কারণে নিহত হয় মোট 482 জন শিশু, যার মধ্যে জুলাই অগাস্ট গণহত্যায় মারা যায় 121 জন। গত বছরের তুলনায় এ বছরে শিশু হত্যা বেড়েছে, তবে কমেছে শিশু নির্যাতন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে শিশু অধিকার রক্ষায় অগ্রগতি শীর্ষক সংলাপে দুটি মানবাধিকার সংগঠন এসব তথ্য তুলে ধরে। একই সাথে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহত শিশুদের তালিকা তৈরি ও প্রকাশের দাবি জানান বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। জুলাই অগাস্ট এই সময়কালে দেখেন যে এই পুরা সময়ব্যাপী যে 121 জন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। নিহতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও আহত শিশুদের জন্য সুচিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা করা, শিশুদের জন্য পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে কর্মপরিকল্পনা চূড়ান্ত করা এবং দ্রুততার সাথে পৃথক শিশু অধিদপ্তর প্রতিষ্ঠা করা, শিশুদের সাথে প্রাক বাজেট এবং বাজেট পরবর্তী পরামর্শ সভার আয়োজন করা, আগামী অর্থবছর থেকে পর্যায়ক্রমে শিশুকেন্দ্রিক বাজেট ও প্রতিবেদন তৈরি এবং প্রকাশ করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল আফসানা রিচি নামে এক ছাত্রীর। এ ঘটনায় উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এছাড়া যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তার দাবিতে ক্যাম্পাসে মিছিল করেছেন তারা। রিচি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 53 ব্যাচের শিক্ষার্থী এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসের নতুন কলাভবনের সামনে ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় রিচি নতুন কলাভবনের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে তার। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রিচিকে মৃত ঘোষণা করেন। রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে 40তম ব্যাচের এএসপি ও এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া ইউনিটের এআইজি মাইনুল হক সাগর। তিনি জানান, অনিবার্য কারণবশত এএসপি ও এসআই সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। এদিকে পুলিশ একাডেমিতে 40তম ব্যাচে প্রশিক্ষণরত এসআইদের মধ্যে আরও 3 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ নিয়ে 804 জন প্রশিক্ষণার্থী এসআইয়ের মধ্যে 313 জনকে অব্যাহতি দেওয়া হলো। উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষের উত্তেজনার মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সম্মেলন স্থল সহ পুরো পৌর এলাকায় 144 ধারা জারি থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর। জানান, এর আগে বুধবার সকালে এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপি সম্মেলন আহ্বান করা হয়। এতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি থাকার কথা।
সোমবার এই সম্মেলনের বিরুদ্ধে বিএনপির একটি পক্ষ মিছিল বের করে। তখন প্রতিপক্ষের লোকজন তাকে হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়। রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। আইন সংশোধনের প্রস্তাব উঠছে আজ। কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে, তারেক রহমান। উপদেষ্টাদের বক্তব্য সন্দেহ ছড়াচ্ছে মির্জা ফখরুল। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার বিষয়ে যাচাইয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত। সড়কে কর্মসূচি 7 দিনের জন্য স্থগিত। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।